কুলডাঙ্গা গ্রামটা যেন থমকে আছে বহু যুগ। আদিম রুক্ষ লাল মাটির রাস্তা, গ্রামের শেষে ভাঙা কুঠি, পলেস্তরা খসে পড়া দেওয়াল, ইটগুলো কঙ্কালের মতো বেরিয়ে, মরচে ধরা জানলার শিক, কুঠির মাটি স্যাঁতস্যাঁতে ভেজা, পুরনো পচা কাঠের ভ্যাপসা গন্ধ। বিকেলে আকাশ কালো করে মেঘ জমছিল, সন্ধে থেকেই ঠান্ডা হাওয়া, ঠিক বৃষ্টির আগে যেমন দেয়। একটা পরিত্যক্ত কুঠিতেই উঠলাম। চারপাশটা চুপচাপ, কুঠির বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ, মাঝে মাঝে ভাঙা কপাটগুলো দেওয়ালে আছাড় খাচ্ছে, পায়ের তলায় শুকনো কাঠ ভাঙছে মরমর করে। প্রতিটা শব্দই নিস্তব্ধতাকে আরও ধারালো করে তুলেছে। কুঠির ভেতরটা বড় অদ্ভুত। আমরা হলঘরের এক কোণে ব্যাগগুলো রাখলাম, জনসন জানলার ওপাশে তাকিয়ে। বাইরে শব্দ বাড়ছে বাতাসের, মাঝে মাঝে মনে হচ্ছে কেউ ফিস ফিস করছে। হঠাৎ রান্নাঘরের দিক থেকে একটা শব্দ এলো, ধাতব কোনো কিছু মেঝেতে পড়ার। জনসন চমকে উঠল। বললাম, চামচিকা হবে হয়তো। জনসন টর্চটা দেওয়ালের দিকে ঘোরালো। একটা পুরনো তেলের ছবি, ফ্রেমটা ভেঙে ঝুলে আছে। ছবিতে এক মেম সাহেবের আবছা মুখ। ওই কুঠির ইতিহাসটাও বিচিত্র। সোমমুর্মু বলছিলেন, নীলকুঠি তো কতই হয়, কিন্তু এই কুঠি আলাদা। গ্রামের লোকেরা বলে পুতুল কুঠি। নীল চাষ বন্ধ হওয়ার পর এক পাগল সাহেব নাকি এখানে থাকতেন। তিনি মানুষের সমান বড় বড় কাঠের পুতুল বানাতেন। পুতুলগুলোকে খেতে দিতেন, গল্প করতেন তাদের সাথে। গ্রামবাসীরা কুঠিরের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে হাসির শব্দ শুনতে পেত। সাহেব মারা যাওয়ার পর পুতুলগুলো আর পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় পুতুলগুলো নাকি কুঠিরের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। আজও তারা রাত জাগে সাহেবের ফেরার অপেক্ষায়। হঠাৎ জনসন নিজের পকেটে হাত দিল। ফ্যাকাশে হয়ে গেল মুখটা। পকেট থেকে বের করলো একটা পুরনো রূপোর কয়েন। অভ্র, এই কয়েনটা, এটা তো আমার পকেটে এলো কী করে? আমি কয়েনটা হাতে নিলাম। নকশা কাটা, আবছা, অনেকটা চাদর বাঁধনি পুতুলের অবয়ব। ঘরের তাপমাত্রা হঠাৎ আরও কমে গেল, হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। বাইরে ধামসার আওয়াজটা এবার একদম কাছে মনে হচ্ছে, যেন কুঠির উঠোনেই কেউ বাজাতে শুরু করেছে। পরদিন সকালটা একদম অন্যরকম। রোদে লাল মাটি ঝকমক করছে। কাল রাতের সেই ছমছমে ভাবটা আর নেই। আমরা কুঠি থেকে বেরিয়ে গ্রামে গেলাম। সোমমুর্মুর বাড়ি। খুব সাদামাটা মানুষ, বয়স হয়েছে, কিন্তু হাতের কাজ খুব নিখুঁত। উনি বাড়ির উঠোনে বসে কাজ করছিলেন। পাশেই একটা বড় শিরীষ গাছের গুঁড়ি, ওটা খুঁদেই উনি পুতুল বানান। আমরা পাশে বসলাম। খুব স্বাভাবিক আড্ডা, যেন কিছুই হয়নি। সোমবাবু খুব সহজ করে বোঝালেন, বীরভূমের এই লোকশিল্পের নাম চদর বদর। চাদর দিয়ে ঘেরা থাকে বলে একে চাদর বাঁধনীও বলে। উনি একটা কাঠের বাক্স দেখালেন, বেশ ভারী, প্রায় 20 কেজি ওজন হবে। বাক্সের গায়ে খোদাই করা কারুকার্য, ওটাই আসলে মঞ্চ। সোমবাবু নিচে বসলেন, ওপরে কয়েকটা কাঠের পুতুল। উনি সুতো টানলেন, বাজালেন পায়ের ঘুঙুর। পুতুলগুলো হঠাৎ নেচে উঠল। কি অদ্ভুত সেই ছন্দ! মনে হলো কাঠে প্রাণ ফিরে এসেছে। মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। জনসনও বেশ স্বাভাবিক। ও নোটবুক বের করে স্কেচ করতে লাগলো। পুতুলগুলো 7-8 ইঞ্চির, পরনে রঙিন কাপড়, সাঁওতালি নারী পুরুষের আদল। সোমবাবু হাসছিলেন, বললেন, এরা আমার ছেলে মেয়ে। আমরা ওনার সাথে মুড়ি আর চা খেলাম। উঠোনে খেলছিল গ্রামের বাচ্চারা। দূর থেকে ঝামসা মাদলের হালকা শব্দ আসছে। সোমবাবুর ছেলে আমাদের ডাব পেড়ে খাওয়ালো। ফেরার সময় সোমবাবু একটা কথা বললেন, খুব শান্ত গলায়, কুঠিতে থাকছেন থাকুন, কিন্তু রাতের বেলা পুতুলের বাক্সে হাত দেবেন না। আমি অবাক হলাম। জনসনও থমকে গেল। সোমবাবু তখন নিজের কাজে ব্যস্ত। আমরা আর প্রশ্ন করার সুযোগ পেলাম না। কুঠির দিকে ফেরার পথে রোদ মরে এসেছে। সেই কনকনে ঠান্ডা হাওয়াটা আবার শুরু হলো। এক ঝাঁক পাখি চিৎকার করে উড়ে গেল মাথার ওপর দিয়ে। বিকেলের আলোয় খুব নিঃসঙ্গ মনে হলো কুঠিটাকে। সন্ধ্যা নামার পর হ্যারিকেন জেলে বসলাম আমরা।
ঘরে কোনো হাওয়া নেই, কিন্তু হ্যারিকেনের শিখাটা থরথর করে কাঁপছে। বাইরে থেমে গেছে ঝিঝি পোকার ডাক, এক অদ্ভুত নিস্তব্ধতা। জনসন ডায়েরি লিখছিল। হঠাৎ ও কলম থামিয়ে দিল। ওর কান খাড়া, ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছিস? কুঠির দোতলা থেকে একটা শব্দ আসছে, খট খট খট। কেউ যেন খুব ধীর পায়ে কাঠের মেজের ওপর দিয়ে হাঁটছে। দোতলার সিঁড়ি অনেককাল আগেই ভেঙে পড়েছে, সেখানে কারোর থাকা অসম্ভব। শব্দটা ঠিক আমাদের মাথার উপরে এসে থেমে গেল। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর হঠাৎ মনে হলো ওপর থেকে ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে, বড় কোনো কাঠের সিন্দুক ঘষটে নিয়ে যাওয়ার শব্দ। পুরনো চন্দন কাঠের গন্ধ বাতাসে। জনসন পকেট থেকে রূপোর কয়েনটা বার করে দেখছিল। সেটা হাত থেকে ফসকে পড়ল মেঝেতে, ঘুরতে শুরু করলো একা একাই, যেন কেউ ওটাকে আঙ্গুল দিয়ে ঘোরাচ্ছে। কয়েনটা ঘুরতে ঘুরতে গিয়ে থামল দেওয়ালের সেই মেম সাহেবের ছবির নিচে। টর্চ ফেললাম, দেখলাম ছবির ফ্রেমের নিচে মেঝেতে কয়েকটা কাঠের কুচো পড়ে, যেন কেউ এইমাত্র কাঠ খুঁদে বের করেছে। আমি ওপরের দিকে তাকালাম। সিলিংয়ের কড়িকাঠ থেকে একটা সরু সুতো, সুতোটা একদম টান টান। নিচ থেকে মনে হচ্ছে কেউ ওটা ওপর থেকে ধরে আছে। হাত বাড়িয়ে সুতোটা ছুঁতে গেল জনসন। ঠিক সেই মুহূর্তে কাঠের সব দরজা জানলা একসাথে সজোরে আছাড় খেল। নিভে গেল হ্যারিকেনটা। ঘোর অন্ধকারের মধ্যে মনে হলো জনসন দীর্ঘশ্বাস ফেলল আমার কানের কাছে। খুব ঠান্ডা সেই শ্বাসের হাওয়া। আমি দেশলাই জ্বালালাম। ওর মুখটা নীল হয়ে গেছে। কাঁপতে কাঁপতে ব্যাগ থেকে একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি বের করলো। ওর প্রপিতামহ এডওয়ার্ড সাহেবের। ডায়েরির পাতাগুলো হলুদ, সামান্য চাপেই ভেঙে যাবে। মেঝেতে বসে পড়ল জনসন। ফিসফিস করে বলল, অভ্র, আমি রিসার্চ করতে আসিনি, এসেছি এই অভিশাপ থেকে মুক্তি পেতে। ডায়েরির একটা পাতা খুলল জনসন। 1890 সালের জুন মাস। এডওয়ার্ড সাহেব লিখছেন সেই আদিবাসী মেয়েদের কথা, যারা এই কুঠিতে কাজ করতে আসতো কিন্তু কোনোদিন ফেরেনি। সাহেব পুতুল বানাতে ভালোবাসতেন, কিন্তু লোকমুখে রটনা ছিল তিনি কেবল কাঠ ব্যবহার করতেন না, পুতুলের ভেতর গুঁজে দিতেন রক্তমাংসের হাড়। তাতে নাকি পুতুল জীবন্ত হয়ে ওঠে। ডায়েরির শেষ পাতায় আঁকা একটা স্কেচ, এই কুঠিরের নকশা, আর তার নিচে লালচে কালিতে লেখা, রক্তের ঋণ শোধ করতে হবে। জনসনের হাত কাঁপছিল। ও বলল, আমার বাবা যখন মারা যান তখন উনি ওই ডায়েরি আর ওই রূপোর কয়েনটা দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন আমাদের বংশের পাপ এই মাটিতেই রয়ে গেছে। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু এখানে পা দেওয়ার পর থেকে। জনসনের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। সামান্য একটা শব্দেই আঁতকে উঠছিল। ওর মনে হচ্ছিল দেওয়ালের ওই মেম সাহেবের ছবিটা ওর দিকে তাকিয়ে হাসছে। ও বিড়বিড় করছিল, ওরা আমাকে ডাকছে, অভ্র, ওরা আমাকে ডাকছে। সাহেব ফিরছে না দেখে ওরা আমাকে নিতে এসেছে। হঠাৎ নিজের হাতে নখ দিয়ে আঁচড়াতে শুরু করলো মেঝেটা, ঠিক যেমনটা কুঠির দেওয়ালে দেখেছি। গলার আওয়াজটা কেমন যেন ভারী হয়ে গেছে, যেন কোনো বৃদ্ধ মানুষ। রাত বাড়ার সাথে সাথে ধামসার আওয়াজটা বাড়তে লাগলো। মনে হচ্ছে আওয়াজটা কুঠির নিচ থেকে আসছে। আমরা টর্চ নিয়ে হলের বড় আলমারিটার পেছনে গেলাম। জনসন হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়ালো। ও মেঝের একটা কাঠের পাটাতনের উপর টর্চ ফেলল। সেখানে একটা লোহার রিং। সাবধানে টান দিতেই একটা ছোট গোপন দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার সিঁড়ি, স্যাঁতস্যাঁতে একটা পচা গন্ধ দলা পাকিয়ে উঠে এলো। সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নিচে একটা ছোট্ট ঘর, সেখানে সার সার কাঠের পুতুল রাখা। কিন্তু পুতুলগুলো খুব অদ্ভুত। বীরভূমের সাধারণ চাদর বাদর পুতুল নয়, এগুলো মানুষের সাইজের। টর্চের আলো পড়তেই দেখলাম পুতুলগুলোর গায়ে মেম সাহেব আর সাহেবদের পোশাক। তাদের চোখগুলো কাঁচের, কিন্তু একদম জীবন্ত। মনে হচ্ছে আমাদের প্রতিটা গতিবিধি লক্ষ্য করছে ওরা। ঘরের মাঝখানে একটা বড় কাঠের বাক্স, চাদর দিয়ে নয়, কালচে এক টুকরো চামড়া দিয়ে ঢাকা।
জনসন বাক্সের দিকে এগিয়ে গেল। ওর হাতে সেই রূপোর কয়েনটা। বাক্সের ভেতরে কেউ শ্বাস নিচ্ছে। বাক্সের ভেতরে কেউ শ্বাস নিচ্ছে অভ্র। আমি কান পাতলাম। এক গভীর গোঙানির মতো শব্দ আসছে বাক্সের ভেতর থেকে। ডুমুর কাঠের সেই পুতুলগুলো হঠাৎ ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে নিজেদের জায়গা থেকে 1 ইঞ্চি সরে এলো। উৎকণ্ঠা চরমে পৌঁছলো যখন দেখলাম গোপন ঘরের সিঁড়িটা অদৃশ্য হয়ে গেছে। সেখানে এখন নিরেট দেওয়াল। আমরা মাটির নিচে আটকা পড়েছি। ক্রমশ ভারী হয়ে আসছে বাতাস। অক্সিজেনের অভাব নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না। হঠাৎ জনসন পাগলের মতো ওর হাতের ডায়েরিটা ছিঁড়ে ফেলল। কাগজের টুকরোগুলো মিশে গেল ধুলোয়। ওর গায়ের চামড়া কেমন কুঁচকে যাচ্ছে। চোখের মণি দুটো এখন সম্পূর্ণ কালো, যেন দুটো গভীর গর্ত। জনসন টলতে টলতে এগিয়ে গেল বড় বাক্সের দিকে। বাক্সের ভেতরে কেউ খুঁজছে, যেন নিঃশ্বাস নিচ্ছে কোনো জানোয়ার। জনসন বাক্সের ঢাকনাটা তোলার জন্য হাত বাড়ালো। ওর আঙুলগুলো থরথর করে কাঁপছে। আমি বারণ করতে যাচ্ছিলাম, চিৎকার করে আটকাতে চেয়েছিলাম ওকে, কিন্তু পারলাম না। জীব আড়ষ্ট, তালু শুকিয়ে কাঠ, গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। শরীরটা যেন পাথর হয়ে গেছে। জনসন ঢাকনাটা একটু ফাঁক করলো। ভেতর থেকে একটা হাড় হিম করা ঠান্ডা হাওয়া ছিটকে বেরোলো। সেই বাতাসে আদিম পচা মাংসের গন্ধ। ঘরের কোণে রাখা বড় পুতুলগুলো হঠাৎ একসাথে মাথা ঘোরালো। কাঠে কাঠে ঘষা লাগার কর্কশ আওয়াজ। আমরা এখন এমন এক রহস্যের সামনে দাঁড়িয়ে যেখান থেকে ফেরার প্রতিটি পথ একে একে বন্ধ হয়ে যাচ্ছে। জনসন বাক্সের ঢাকনাটা পুরোপুরি খুলে ফেলল। ভেতর থেকে ছিটকে এলো জমাট বাঁধা অন্ধকার। ওর হাত দুটো এখন বড় অদ্ভুত দেখাচ্ছে। মোটা হয়ে গেছে আঙুলের গিঁটগুলো, চামড়া ফেটে কাঠের মতো তামাটে রং। বাক্সের ভেতর থেকে ধীর পায়ে কিছু একটা উঠে এলো। কোনো মানুষ নয়, লম্বা একটা কাঠের অবয়ব। অবয়বটার মুখে কোনো চোখ নেই, শুধু খোদাই করা এক বীভৎস হাসি। পুতুলটা হাত রাখলো জনসনের কাঁধে। ধনুকের মতো বেঁকে গেল জনসনের শরীরটা। মড়মড় করে হাড় ভাঙার শব্দ। হঠাৎ ঘরের দেওয়ালগুলো সংকুচিত হতে শুরু করলো। ওপরে কড়িকাঠ থেকে সাপের মতো নেমে এলো কয়েকশো সরু সুতো। সুতোগুলো জনসনের হাত পা পেঁচিয়ে ধরল। ও এখন এক জীবন্ত পাপেট। অদৃশ্য কোনো শক্তি ওকে শূন্যে তুলে ঝোলাতে লাগলো। জনসন গোঙাতে গোঙাতে আমার দিকে তাকালো। ওর কালো চোখের কোণ দিয়ে জলের বদলে বেরিয়ে আসছে সাদা আঠা। আমি এক পা পেছোতে গেলাম, কিন্তু মেঝেটা হঠাৎ নরম হয়ে গেছে, কাদামাটির মতো। আমার পা দুটো কেউ টেনে ধরল মাটির নিচে। সে বড় পুতুলটা এবার আমার দিকে মুখ ঘোরালো। ওর খোদাই করা হাসিটা আরও চওড়া হয়েছে। হাতের স্পর্শটা হাড়ের মতো শক্ত আর বরফের মতো ঠান্ডা। টিপে ধরেছে আমার গলা। দম বন্ধ হয়ে আসছে আমার। অন্ধকারের ভেতর হাজারটা কাঠি ঠোকার শব্দ। জনসনকে ঘিরে কয়েকশো সুতো নেমে আসছে ওপর থেকে। ও এখন মাটি থেকে 2 ফুট উপরে ঝুলছে। ওর হাত পাগুলো মানুষের নয়, কাঠের পুতুলের মতো ঝটকা দিয়ে নড়ছে। হঠাৎ সিলিংয়ের কড়িকাঠ ফুঁড়ে নেমে এলেন এক দীর্ঘাকায় সাহেব। পরনে 1890 সালের সেই ধুলোমাখা স্যুট। হাত পাগুলো সরু সরু লাঠির মতো, মুখটা মোমের মতো সাদা। সাহেব নামতেই ঘরের সবকটা বড় পুতুল কুর্নিশ করার মতো নুয়ে পড়ল। সাহেবের হাতে একটা বড় রূপোর কাঁচি। উনি জনসনের কাছে এগিয়ে গেলেন। জনসন তখন অমানসিক এক যন্ত্রণায় গোঙাচ্ছে। সাহেব জনসনের কপালে সেই রূপোর কাঁচিটা ছোঁয়ালেন। অমনি জনসনের চামড়াটা ফেটে গেল। চামড়ার তলা থেকে বেরিয়ে এলো পালিশ করা চকচকে কাঠ। এবার জনসনের হাত পায়ে পেঁচানো সুতোগুলো নিজের আঙুলে জড়িয়ে নিলেন সাহেব। আঙুল নাড়তেই জনসন এক বিশ্রী অঙ্গভঙ্গি করে নেচে উঠল। কাঠে কাঠে ঘষার সেই কর্কশ আওয়াজ। এবার একটা বড় চাদর বের করলেন সাহেব, ঠিক চদর বদর নাচের চাদর। সেই চাদর দিয়ে পুরো ঘরটা ঢেকে দিতে লাগলেন। আমি বুঝতে পারলাম আমরা আর মাটির নিচের ঘরে নেই, আমরা এখন সেই চাদর বাঁধনি বাক্সের ভেতরে বন্দি। সাহেব এবার সুতো ছুঁড়লেন আমার দিকে। হাত পা অবশ হয়ে আসতে শুরু করলো। একটা সরু সুতো পেঁচিয়ে ধরলো আমার কবজি। হাতটা এবার শরীর থেকে ছিঁড়ে যাবে। হঠাৎ মনে পড়ল সোম মুর্মুর দেওয়া শিরিষ কাঠের ছোট পুতুলটার কথা। সোমবাবু বলেছিলেন ওটা কাছে রাখতে, অন্তত যতদিন এখানে আছি।
পুতুলটা দিয়ে সজোরে আঘাত করলাম সাহেবের হাতের সুতোয়। আশ্চর্য, সুতোটা ছিঁড়ে গেল। সাহেব এক বিকট চিৎকার করে উঠলেন। সেই চিৎকারটা মানুষের নয়, যেন শুকনো কাঠ ছেঁড়ার শব্দ। জনসন তখনও ছটফট করছে। কোনো মতে ফিসফিস করে বলল, অব্র, আগুন, আগুন জ্বালা। হেরিকেনটা আছাড় মারলাম চাদরের এক কোণে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল চাদরটা। আগুনের শিখা চাদর ছাড়িয়ে সাহেবের ছুটে গিয়ে লাগলো। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে সাহেব আর ওই বড় পুতুলগুলো। কাঠের শরীরে আগুন লাগলে যেমন শব্দ হয়, ঘর জুড়ে তেমন আওয়াজ। জনসনের শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ও হাসল। ওর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়ালো শেষবারের মতো। আগুনের হলকায় ফেটে পড়ল দেওয়ালটা। আমিও ছিটকে পড়লাম বাইরে। শুনতে পেলাম জনসনের শেষ চিৎকার। কুঠির গোপন ঘরটা ধসে পড়েছে। মাটির তলা থেকে ধামসার তীব্র আওয়াজ। তারপর সব চুপ। আমি গ্রামে ফিরে সোম মুর্মুর বাড়ি গেলাম। সোমবাবু উঠোনে নেই। ওনার ছেলে বিষণ্ণ মুখে বসে জানালো, গতকাল রাতে সোমবাবু মারা গেছেন। আশ্চর্যের বিষয় হলো, মারা যাওয়ার আগে উনি ওনার সবচেয়ে প্রিয় পুতুলটা পুড়িয়ে ফেলেছিলেন। সেই পুতুলটা নাকি দেখতে অনেকটা জনসনের মতন। আমি কোনো কথা বলতে পারলাম না। ভেতর থেকে যেন পাথর হয়ে গেছি। কলকাতায় ফিরে এলাম, কিন্তু শান্তি পেলাম না। রাতে একা ঘরে বসলে আজও সেই খটখট শব্দ শুনি। মনে হয় আমার সিলিং থেকে কেউ অদৃশ্য সুতো ঝুলিয়ে রেখেছে। মাঝে মাঝে আয়নায় নিজের চোখের দিকে তাকাই। কেন জানি না মনে হয় আমার চোখের মণি দুটো দিনে দিনে কালচে আর শক্ত হয়ে যাচ্ছে, ঠিক কাঠের মতো। জনসন নেই, কিন্তু ওর শেষ হাসিটা মগজে গেঁথে আছে। মাঝে মাঝে খবরের কাগজে বীরভূমের সেই নীলকুঠির খবর দেখি। পর্যটকরা নাকি ওখানে অদ্ভুত সব ছায়া দেখে। আমি জানি সেগুলো কি। চাদর বাঁধনি পুতুল নাচ হয়তো শিল্প হিসেবে হারিয়ে যাবে, কিন্তু ওই মাটির নিচে তারা আজও নাচে। ইতিহাস ফুরোয় না, সে শুধু নতুন শরীর খোঁজে। কাল রাতে আমার আলমারির ভেতর থেকে একটা কাঠে কাঠ খসার আওয়াজ এলো। আমি জানি এবার সুতোর টান আমার শরীরে পড়বে।